আচ্ছা, একবার ভাবুন তো, আপনার কাছে যদি এমন কোনো সুপার পাওয়ার চলে আসে যে আপনি হাজারবার মারা যাচ্ছেন আর প্রতিবার মরার পর টাইম রিসেট হয়ে ঠিক আগের জায়গায় ফিরে আসছেন, তাহলে আপনি কি করবেন? ভাইরে ভাই, সাধারণ কোনো মানুষ হলে সে হয়তো সুপার হিরো হয়ে যাবে, না হলে পাগল হয়ে রাস্তায় ঘুরবে। আর সেই সাথে পৃথিবীতে হয়েছে এক বিশাল এলিয়েন অ্যাটাক। ঠিক এমনই মাথা ঘোরানো এক দুর্দান্ত লেভেলের একটা কাহিনী নিয়ে আজকে আমাদের এই সিনেমা। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভি নাম এইডস অফ টুমরো। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মহাকাশ থেকে বিশাল বড় একটা গোলা, মানে একটা অ্যাস্ট্রয়েড এসে সোজা আমাদের পৃথিবীতে আছড়ে পড়েছে। কিন্তু ভাই, এটা কোনো সাধারণ পাথর ছিল না, এর ভেতরে লুকিয়ে ছিল দুনিয়ার সব থেকে ভয়ানক আর খতরনাক কিছু এলিয়েন, যাদেরকে পুরো পৃথিবী মিমিক্স বলে ডাকতো। এরা এতটাই ক্ষিপ্র আর এতটাই মারাত্মক ছিল যে পৃথিবীতে পা রাখতেই পুরো ইউরোপ দখল করে নেয় আর মানুষদের একেবারে গাজর মূলের মতো কাটতে শুরু করে। এদিকে আমাদের আধুনিক প্রযুক্তির যত অস্ত্রশস্ত্র সব এদের সামনে একেবারেই ফুসকি বোমের মতো প্রমাণ হচ্ছিল। চারিদিকে শুধু ধ্বংস আর লাশের পাহাড়। মানুষজন রাস্তায় নেমে কাঁপছে আর সৃষ্টিকর্তা দিকে হাত তুলে বলছে, ভাই কেউ তো এসে আমাদেরকে বাঁচাও। এভাবে দেখতে দেখতে 5টা বছর কেটে যায়, যুদ্ধ চলছেই, কিন্তু মানুষের হাতে জুটছে কেবলই হতাশা আর ব্যর্থতা। ঠিক তখনই মানুষ একটা নতুন তাস খেললো। তারা তৈরি করলো একটা বিশাল আর ভয়ানক মেকানাইজড রোবোটিক স্যুট। আর এই ভারী স্যুটগুলো পরে মানুষ একাই বৃষ্টির মতো গুলি বর্ষণ করতে পারত। ভার্ডুন নামের একটা জায়গায় এই স্যুট প্রথমবার ব্যবহার করা হলো, আর এখানেই বিশাল একটা চমৎকার ঘটে যায়। সার্জেন্ট রিটা ভাস্কি নামের একটা মেয়ে এই স্যুট পরে একাই শত শত মিমিক্সকে কচু কাটার মতো কেটে ফেলতে শুরু করে, আর রাতারাতি সে পুরো দেশের ন্যাশনাল হিরো হয়ে যায়। মানুষ তো মহা খুশি, সবার মনে হচ্ছিল যাক বাবা, এবার তো এই এলিয়েনগুলোর 12টা বাজিয়েই ছাড়বো। আর এর পরপরই এন্ট্রি নেয় আমাদের মেইন হিরো, মানে মেজর উইলিয়াম কেজ। এখন কেজ নামের আগে মেজর ট্যাগটা লাগানো থাকলেও আসলে সে ছিল টিভি আর মিডিয়াতে আর্মির প্রমোশন করা এক চকচকে পিআর অফিসার। ওই বিভিন্ন টক শোতে গিয়ে আর্মি ব্যাপারে ভালো ভালো কথা বলতো আর কি, কিন্তু জীবনের যুদ্ধের ময়দানে তার গায়ে কখনো একটা আঁচড়ও লাগেনি। এদিকে পুরো দুনিয়ার সম্মিলিত সামরিক বাহিনী প্ল্যান করে যে ফ্রান্সের সমুদ্র সৈকতে একটা বিশাল হামলা চালিয়ে এলিয়েনদের বংশ একেবারে নির্বংশ করে দেওয়া হবে। আর তাই যুদ্ধের ঠিক আগের দিনই কেজকে লন্ডনে ডেকে পাঠানো হয়। সেখানে তার দেখা হয় আর্মির সব থেকে বড় বস জেনারেল ব্রিগামের সাথে। জেনারেল ছিলেন একদম স্ট্রেট কাট মানুষ। তিনি কেজকে ডেকে বলেন, শোনো মেজর, কাল ফ্রান্সে যে হামলাটা হচ্ছে, তুমি প্রথম টিমের সাথে সোজা ফ্রন্ট লাইনে যাবে আর মিডিয়ার জন্য একদম গ্রাউন্ড জিরো থেকে কভারেজ করবে। ভাই, এই কথা শুনেই তো কেজের হাওয়া টাইট, ভয়ে বেচারার প্যান্ট নষ্ট হওয়ার মতো অবস্থা। সে ভাবলো, আরে বাপরে বাপ, এখানে তো ধুমধাম গুলি চলবে, আমি তো এমনিতেই মারা যাবো। কেজ বাঁচার জন্য দুনিয়ার সব নাটক শুরু করে দিল আর বিভিন্ন কথা বলে কাকুতি মিনতি শুরু করে দিল। এমনকি সে জেনারেলকেও ব্ল্যাকমেইল করার হুমকি দিয়ে বসলো। সে বলে, আমাকে পাঠালে আমি মিডিয়ায় আপনার নামে আজে বাজে কথা ছড়িয়ে দেব। জেনারেল মুচকি এসে বলেন, ঠিক আছে বাবা, তুমি এখন আসতে পারো। কেস তো মনে মনে ভাবছিল, যাক এই যাত্রায় মনে হয় বেঁচেই গেলাম। কিন্তু যেই না সে দরজার বাইরে পা রেখেছে, অমনি জেনারেলের গার্ডরা তার পিছু নিল। কেজ পালানোর চেষ্টা ঠিকই করেছিল, কিন্তু গার্ডরা তাকে এমন ইলেকট্রিক শক মারলো, ভাই সাহেব সোজা অজ্ঞান। এরপর তার চোখ যখন খোলে, সে একটা এয়ারপোর্টে স্তূপ করে রাখা ড্যাফেল ব্যাগের উপর পড়ে ঘুমাচ্ছে। পুরো এয়ারপোর্টটা এখন একটা বিশাল মিলিটারি বেজ হয়ে গেছে, চারিদিকে শুধু দৌড়াদৌড়ি আর হইচই। কেজ মাথাটা ঠিক করে ওঠার আগেই সার্জেন্ট ফেরেল নামের এক কড়া অফিসার তার সামনে এসে হাজির। আর কোনো কথা না বলেই সে কেজের হাতে হাত কড়া আর তার হাতে বুট ধরিয়ে দেয়। ফেরেল জানায়, জেনারেল ব্রিগাম তোমার সব কুকীর্তির কথা আমাকে বলে দিয়েছেন, আর তাই তোমার মেজরের র্যাঙ্কটা কেড়ে নেওয়া হয়েছে। এখন তুমি আর কোনো অফিসার নাও, তুমি হচ্ছে একজন পলাতক সৈনিক। এগুলো বলতে বলতেই সে কেজকে জে স্কোয়াড নামের একটা অদ্ভুত আর তেদর টিমের সামনে এনে হাজির করে। আর এই টিমের সবাই আসলে ফ্রন্ট লাইনে যুদ্ধ করত, কিন্তু এক একজন এক এক রকম ছিল। যাই হোক, ফেরেল তাদেরকে অর্ডার দেয়, এই নতুন লোকটা একটা পলাতক আসামি, একে কালকে যুদ্ধের জন্য রেডি করো। যে স্কোয়াডের লোকগুলো তো কেজকে একেবারেই পাত্তা দিচ্ছিল না আর তাকে বিভিন্ন রকম কথা বলে ইচ্ছে মতো পচাতে শুরু করে। এরপর চলে আসে সেই কালকের দিন, মানে হামলার দিন। কেজকে সেই ভারী রোবোটিক স্যুট পরিয়ে দেওয়া হয়, কিন্তু হারামি যে স্কোয়াডের লোকগুলো তাকে কিছুই শেখায়নি যে এই স্যুটটা কিভাবে ব্যবহার করতে হবে। আসলে তারা ভাবছিল কেজ তো যুদ্ধের ময়দানে 1 মিনিটও টিকবে না, তাই ওর জন্য সময় নষ্ট করে কোনো লাভ নেই। এদিকে কেজ তো ভয় কাঁপছে, সে তার ভারী স্যুটটা নিয়ে কোনো মতে টোলে মোলে হাঁটছিল। আর তখন সে দেখতে পায় সার্জেন্ট রিটাকে, কি দারুণ গর্ব আর স্টাইলের সাথে তার টিমের লিড দিচ্ছে। কেজ 2-1বার পালানোর চেষ্টা করে, কিন্তু তার সঙ্গীরা তাকে টেনে হিঁচড়ে প্লেনে ঢুকিয়ে দেয়। প্লেন আকাশে উঠতেই চারিদিকের পরিবেশ একেবারেই থমথমে আর ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা যখন ফ্রান্সের সমুদ্র সৈকতের কাছাকাছি পৌঁছায়, এলিয়েনরা হঠাৎ করেই তাদের প্লেনে হামলা করে বসে। আকাশে শুধুই বিস্ফোরণ আর আগুনের গোলা। আর এগুলো দেখে কেজ এতটাই ভয় পেয়ে যায়, যতক্ষণ না প্লেনের আগুন তার মুখের সামনে চলে আসে, সে কিছুতেই নিচে লাফ দেয় না। আর ওপর থেকে নিচে পড়তে পড়তে কেজ দেখে তার চোখের সামনেই তার সঙ্গীরা বাতাসের মধ্যেই টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মানুষ ভেবেছিল তারা সারপ্রাইজ অ্যাটাক করবে, কিন্তু এদিকে এলিয়েনরা তো আগে থেকেই ওত পেতে ছিল।
ছিল। আর দেখে মনে হচ্ছিল তারা এই পুরো প্ল্যানটা আগে থেকেই জানে। কোন রকমে ধপাস করে মাটিতে পড়ে কেজ, কিন্তু তার স্যুট তো কাজ করছে না। সেফটি বোতাম অন না করলে তার স্যুট কাজ করবে না। এদিকে চারিদিকেই তাদের সঙ্গীরা মারা যাচ্ছিল। ঠিক তখনই সেখানে আকাশ থেকে যেন দেবদূতের মতো নেমে আসে রিটা, আর একাই এলিয়েনদেরকে ভাসতে শুরু করে। কেজ তো হা করে দেখছে, বাহ রে ভাই কি মাইয়া। কিন্তু এই ঘোর কাটার আগেই পেছন থেকে একটা ভয়ানক মিমিক এসে 1 সেকেন্ডে রিটাকে মেরে ফেলে। আর এই দৃশ্য দেখে আমাদের কেজ মিয়ার আত্মা তার বডি ছেড়ে এবার বেরিয়েই যাচ্ছিল। সে দৌড়ে যে স্কোয়াডের বেঁচে থাকা কয়েকজন লোকের কাছে পৌঁছায়। ঠিক তখনই মাটি ফুড়ে বেরিয়ে আসে আরো এক বিশাল আর ভয়ঙ্কর নীল রঙের চকচকে এলিয়েন। এদেরকে বলা হয় আলফা। এই এলিয়েনটা এসেই সবাইকে গাজর মূলের মতো কাটতে শুরু করে। কেজ ভয়ে হাত পা ছুটতে ছুটতে কোন রকমে তার স্যুটের বোতামটা চাপ দেয় আর গুলি বের হতে শুরু করে। সে ভাবে ভাই যখন মরতেই হবে তখন অন্তত লড়াই করে মরি। সে পাশে থাকা একটা মাইন তুলে নেয়, আর যেই ওই নীল এলিয়েন আলফাটা তার উপর ঝাঁপিয়ে পড়ে, কেজ সাথে সাথেই মাইনটা ফাটিয়ে দেয়। বুম, একটা বিশাল বিস্ফোরণ। এলিয়েনটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর তার শরীর থেকে নীল রঙের অ্যাসিডের মতো রক্ত এসে সোজা কেজের মুখে আর গায়ে পড়ে। আর দেখতে দেখতে সে ছটফট করে সেখানেই মারা যায়। কিন্তু দাঁড়ান, গল্পের প্রথমে নায়ক মারা গেলে কিভাবে হবে? চমক তো এখানেই। হঠাৎ করেই কেজ হুড়মুড় করে লম্বা শ্বাস নিয়ে চোখ মিলে তাকায়। সে দেখে সে আবারও সেই এয়ারপোর্টে সেই ডেফেল ব্যাগগুলোর উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। আর আবারও সেই সার্জেন্ট ফ্যারেল তার কাছে আসে, জুতো হাতে দেয় আর একদম হুহু করে আগের ডায়লগগুলোই বলতে থাকে। কিন্তু এদিকে তো কেজের মাথায় হ্যাং। সে মনে মনে ভাবছে, আরে এসব হচ্ছেটা কি? আমি কি কোনো স্বপ্ন দেখছিলাম? কিন্তু যখন ফ্যারেলের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা কথা কেজ আগে থেকেই বলে দেয়, তখন সে বুঝতে পারে এটা কোনো স্বপ্ন না, সে সত্যি অতীতে ফিরে এসেছে। এরপর আবারও সব একই রকম ভাবে চলতে থাকে। সে আবারও জি স্কোয়াডের সাথে মেলে, আবারও সেই প্লেনে ওঠে, আবার সৈকতে নামে, আর আবারও একই ধ্বংসলীলা। সে তার সঙ্গীদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সময় এত কম যে কখনো প্লেনের পাখা গায়ের উপর পড়ে, কখনো এলিয়েন এসে কামড়ে দেয়, আবার কখনো বোমায় উড়ে যায়। পরের লুপে কেজ রিটাকে বাঁচানোর জন্য তার সামনে ঝাঁপিয়ে পড়ে আর নিজে গুলি খেয়ে নেয়। রিটা তো এগুলো দেখে একটু অবাক হয় যে এ আবার কে, আমাকে বাঁচানোর জন্য নিজে গুলি খাচ্ছে। কিন্তু ঠিক তখনই আরেকটা এলিয়েন এসে রিটাকেও মেরে ফেলে। কেজ আবারও মারা যায়, আর আবারও সেই একই এয়ারপোর্ট। এবার কেজ পুরোপুরি ব্যাপারটা বুঝে যায়। সে মরে গেলেই তার দিনটা রিসেট হয়ে 24 ঘন্টা আগে চলে আসছে। সে ভাবলো এই পাওয়ারটাকে এবার কাজে লাগাতে হবে। সে জে স্কটকে বোঝানোর চেষ্টা করে, আরে বলদের দল, কাল আমরা সবাই মরতে চলেছি, তাস খেলা বন্ধ কর। কিন্তু কে শোনে কার কথা? সবাই তাকে পাগল ভেবে মুখে টেপ লাগিয়ে দেয়। আর এভাবে 10 থেকে 15 বার মরার পর কেজের এখন পুরো ম্যাপটাই মুখস্থ হয়ে গেছে। কোন এলিয়েন কোথা থেকে বের হবে, কখন হামলা করবে, সব তার একেবারেই মুখস্থ। পরের লুপে সৈকতে নেমেই কেস কিছু না দেখেই পেছনের দিকে গুলি করে দেয় আর এলিয়েনটাকে শুইয়ে দেয়। এদিকে রিটা এই দৃশ্য দেখে একেবারেই থ। এই সাধারণ একটা লোক না দেখে এলিয়েন মারছে কিভাবে? ঠিক তখনই রিটার দিকে একটা এলিয়েন তেড়ে আসে। রিটা কেজের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, যখন তোমার চোখ আবারও খুলবে বেঁচে এসে আমাকে খুঁজবে। ব্যাস, এরপর তারা দুজনেই আবারও মারা যায়। কেজের চোখ আবারও খোলে, আর এবার সে জে স্কোয়াডের সাথে কোনো বকবক না করে সোজা বেজে ট্রেনিং ফ্যাসিলিটির দিকে যেতে শুরু করে রিটাকে খোঁজার জন্য। আর এই পালানোর চক্করে একবার তো সে মিলিটারি ট্রাকের নিচে চাপা পড়েই এমনি মারা যায়। ভাবুন একবার, ট্রাকের নিচে পিষ্ট হয়ে মরল, কিন্তু রিসেট হয়ে ঠিক আবারও একই জায়গায় ফিরে আসে। বেশ কয়েকবার ফেল করার পর কেজ একদম প্রো প্লেয়ারদের মতো গাড়ি ঘোড়ার ফাঁক দিয়ে সোজা সেই অ্যাডভান্স ফ্যাসিলিটিতে ঢুকে পড়ে। আর সেখানে রিটা একাই ওয়ার্কআউট করছিল। কেজ তার কাছে গিয়ে বলে, তুমি বলেছিলে পরের বার চোখ খুলে তোমার সাথে দেখা করার জন্য। আর অবাক করার মতো ব্যাপার হলো, এই একটা কথাতেই রিটার হাব ভাব পুরো বদলে যায়। সে বুঝে যায় কেজের সাথে কি হচ্ছে, আর তাই সে তখনই কেজকে নিয়ে যায় কার্টারের কাছে। আর এই কার্টার ছিল আসলে একজন সায়েন্টিস্ট, যাকে সবাই পাগল ভাবতো। রিটা তখন একটা বিশাল সিক্রেট ফাঁস করে। সে জানায় ভার্ডুনের যুদ্ধের সময় সে যখন শত শত এলিয়েনদেরকে মেরেছিল, তখন তার কাছে নাকি ঠিক কেজের মতোই সুপার পাওয়ার ছিল। আসলে ব্যাপারটা হলো, যখন কোনো মানুষের শরীরের সাথে ওই নীল রঙের আলফার এলিয়েনের রক্ত ঢুকে যায়, তখন সে এলিয়েনদের টাইম লুপ নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যায়। পুরো এলিয়েন প্রজাতির মগজ আসলে একটা সেন্ট্রাল ওমেগা এলিয়েনের সাথে যুক্ত, আর সেই ওমেগা পুরো সময় বা টাইমটাকেও কন্ট্রোল করতে পারে। আর তাই যখনই কোনো আলফা মারা যায়, ওমেগা পৃথিবীর সময়কে পুরো 24 ঘন্টা পিছিয়ে দেয়, যাতে করে সে নিজের ভুল থেকে শিখে মানুষদেরকে হারাতে পারে। কিন্তু কেজ যখন ওই আলফাকে মারে, তখন ওই পাওয়ারটা ভুল করে কেজের ভেতরে চলে আসে। ওই যে এলিয়েন আলফা আর তার রক্ত মিশে গিয়েছিল। রিটা আরো জানায় যে তার এই পাওয়ারটা শেষ হয়ে যায় কারণ সে একবার যুদ্ধে পুরোপুরি মারা যায়নি, শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল, আর ডাক্তাররা তাকে হাসপাতালে এনে মানুষের রক্ত দিয়েছিল। তাই রিটা কেজকে কড়া ভাষায় ওয়ার্নিং দেয়, শোনো কেজ, যদি তুমি যুদ্ধে আহত হও ভুলেও হাসপাতালে যাবে না, আর ডাক্তারদেরকে তোমার শরীরে কিছুতেই রক্ত দিতে দেবে না, তাহলে তোমার পাওয়ার চিরকালের জন্য চলে যাবে। যদি মনে হয় তুমি আধমরা হয়ে গেছো, তাহলে সাথে সাথে নিজেকেই মেরে ফেলবে, যাতে দিনটা আবারও রিসেট হয়ে যায়। এখন তাদের প্ল্যান হলো ওই মেইন ওমেগা এলিয়েনটাকে খুঁজে বের করা আর তাকে মেরে ফেলা, কারণ ওই এলিয়েনটাই আসলে সব এলিয়েনদের বস ছিল, আর ওটাকে না
মারলে এলিয়েনদেরকে হারানো অসম্ভব। রিটা এরপর কেজকে মারাত্মক ট্রেনিং দেওয়া শুরু করে। ভারী ভারী মেশিন আর লোহার ব্লেডের মাঝে কেজকে কুস্তি লড়তে হয়। যখনই কেজ আহত বা ক্লান্ত হয়ে পড়ে যায়, রিটা বিন্দুমাত্র দয়া না দেখিয়ে সোজা বন্দুক বের করে ঢিসকিয়াও, যাতে সে আবারও রিসেট হয়ে ফ্রেশ হয়ে ফিরে আসে। একবার চিন্তা করুন তো, আপনি একটু আহত হয়েছেন আর আপনার পার্টনার এসে সোজা আপনার মাথায় গুলি করে দিল। এইভাবে শত শত হাজার হাজার লুপ পার হতে থাকে। কেজ বারবার মরে, বারবার রিটার কাছে আসে, শুরু থেকে সবকিছু বুঝিয়ে বলে আর আবারও ট্রেনিং শুরু করে। এইভাবে মার খেতে খেতে কেজ একটা ভীতু মেজর থেকে একদম ভয়ানক চালাক আর সুপার স্কিল্ড ফাইটার হয়ে ওঠে। এখন সে চোখ বন্ধ করেও শত্রুদেরকে মারতে পারত। একদিন ট্রেনিং এর সময় হাজারবার গুলি খাওয়ার পর কেজের মাথায় হঠাৎ করে একটা ভীষণ আসে। সে দেখতে পায় পানির মাঝখানে একটা বিশাল ড্যাম রয়েছে, যেটা জার্মানিতে অবস্থিত, আর সেখানেই ওই ওমেগা এলিয়েনটা লুকিয়ে আছে। কেজ দৌড়ে গিয়ে রিটা আর কার্টারকে সবকিছু জানায়। কার্টার বোঝায় যে যেহেতু কেজের ভেতর আলফার রক্ত আছে, তাই ওমেগার মগজের সিগন্যাল কেজের কাছেও পৌঁছাচ্ছে। আর এখন তাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যেই ফ্রান্সের যুদ্ধ থেকে বেঁচে ফিরে সোজা জার্মানিতে গিয়ে ওমেগাকে খুঁজে বের করে তাকে মেরে ফেলা। আর এরপর শুরু হয় আসল মার্কাটারি সফর। প্রতিদিন সকালে কেজ আর রিটা ফুল প্রস্তুতি নিয়ে ফ্রান্সের সৈকতে নামে, আর প্রত্যেকবার তারা মিমিক্সদেরকে মারতে মারতে সামনের দিকে একটু করে এগোয়। হয়তো কখনো তারা 50 মিটার এগোয়, আবার কখনো এলিয়েনরাই তাদেরকে মেরে ফেলে। পরের বার হয়তো মাত্র 60 মিটার এগিয়েছে, তখন আবার গাড়ি উড়ে এসে তাদের গায়ের উপর পড়ে। কেজ এই রণক্ষেত্রের প্রতিটা পাথর, প্রতিটা গুলি আর এলিয়েনদের প্রতিটা মুভমেন্ট একেবারেই মুখস্থ করে ফেলেছিল। এদিকে হাজার হাজার দিন একসাথে কাটানোর কারণে কেজ মনে মনে রিটাকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু বেচারি রিটার জন্য তো প্রতিদিনই প্রথম দিন, তার তো আর আগের লুপের কোনো কথাই মনে থাকে না। কেজ প্রতিদিন চোখের সামনে রিটাকে মরতে দেখত, আর তার মনটা ভেতর থেকে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছিল। এমনই একটা লুপে যখন রিটা যুদ্ধের শুরুতেই মারা যায়, কেজ একেবারে ভেঙে পড়ে। সে ভাবে, আর কতদিন, আমি কতবার এই মেয়েটাকে আমার সামনে মরতে দেখবো। বিরক্ত হয়ে সে সোজা একটা বাইক চুরি করে লন্ডনে চলে আসে আর একটা বারে বসে শান্তিতে মদ খেতে শুরু করে। সে ভাবে, যাক আজকে একটু চিল করি। কিন্তু তখনই হঠাৎ করে শহরের নদী থেকে শত শত মিমিক উঠে আসে। তখন কেজ বুঝতে পারে সে যদি ওমেগাকে না মারে তাহলে পুরো দুনিয়া শেষ হয়ে যাবে, আর পালিয়ে কোনো লাভ নেই। সে আবারও রিটার কাছে ফেরত আসে আর মিশনে লেগে পড়ে। কয়েক সপ্তাহে হাড় ভাঙা খাটুনি আর ডজন খানেকবার মরার পর অবশেষে কেজ আর রিটা ওই সমুদ্র সৈকত থেকে বেঁচে ফ্রান্সের ভেতরে একটা গ্রামের এলাকাতে পৌঁছায়। তারা বৃষ্টির মতো ধেয়ে আসা গড়ির হাত থেকে বাঁচতে একটা গাড়িতে করে পালাতে থাকে। রেডিওতে খবর আসছিল যে এলিয়েনরা লন্ডন পর্যন্ত পৌঁছে গেছে। হঠাৎ গাড়ির ছাদে একটা মিমিক লাফিয়ে পড়ে। কেজ মুহূর্তের মধ্যেই ছাদের উপর গর্ত করে এলিয়েনটাকে মেরে ফেলে। গাড়ি চালাতে চালাতে কেজ রিটার সাথে কথা বলার চেষ্টা করে। সে রিটার পরিবার আর তার পুরনো জীবনের সম্পর্কে কথা বলছিল, যেগুলো সে আগের লুপগুলোতে রিটার মুখ থেকেই শুনেছিল। এখানে কেজ জানতে পারে যে ভার্ডুনের যুদ্ধে রিটাও আরেকজন সৈনিককে ভালোবেসে ফেলেছিল, কিন্তু রিটাও তার চোখের সামনেই সেই সৈনিককে হাজারবার মরতে দেখেছিল। আর শেষমেশ যখন রিটার পাওয়ার চলে যায়, তখন সেই সৈনিক চিরদিনের জন্য একেবারে মারা যায়। আর ঠিক এই কারণেই রিটা নিজের ইমোশন আর মনের চারপাশে একটা শক্ত দেওয়াল তুলে রেখেছিল। যেতে যেতে একসময় গাড়ির তেল শেষ হয়ে যায় আর তাদের স্যুটের ব্যাটারিও ডাউন হয়ে যায়। তারা পায়ে হেঁটেই কাছের একটা জনমানব শূন্য ফার্ম হাউসে গিয়ে পৌঁছায়। সেখানে পেছনে একটা পুরনো হেলিকপ্টার রাখা ছিল, আর রিটা হেলিকপ্টারটা দেখে মহা খুশি। সে কেজকে বলে, চলো এটাতে তেল ভরে উড়ে চলে যায়। কিন্তু কেজ মন খারাপ করে বসে পড়ে। সে রিটার ক্ষতে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে বলে, রিটা যেও না, হেলিকপ্টারটা স্টার্ট করো না। রিটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কেন, তুমি এমন কথা কেন বলছো? তখন কেজ ভেজা চোখে আসল সত্যিটা বলে, রিটা আমরা এই ফার্ম হাউসে প্রথমবার আসিনি, আমরা এখানে কয়েকশো বার এসেছি। প্রতিবার তুমি হেলিকপ্টারটা স্টার্ট করার চেষ্টা করো, আর প্রতিবারই একটা মিমিক ওই ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে আর তোমাকে মেরে ফেলে। আমি তোমাকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছি, কখনো চাবি লুকিয়ে রেখেছি, কখনো তোমাকে আটকানোর চেষ্টা করেছি, কখনো রাস্তা বদলেছি, কিন্তু তুমি প্রতিবার ঠিক এখানেই আমার চোখের সামনে মারা যাও। আমি তোমাকে আর মরতে দেখতে পারবো না। এই কথা শুনে রিটা ইমোশনাল হলেও মেয়েটা ছিল বড্ড একগুয়ে। সে কিছুই শোনে না, সোজা হেলিকপ্টারে বসে ওটা স্টার্ট দেয়। আর ঠিক তখনই ঝোপ থেকে মিমিক বেরিয়ে আসে আর সবকিছু তছনছ করে দেয়। হেলিকপ্টারটা ক্রাশ করে আর রিটা আবারও সেই একই জায়গায় কেজের কোলেই মারা যায়। কেজ হাউমাউ করে কেঁদে ওঠে আর মিমিক এসে কেজকেও মেরে ফেলে। পরের লুপে কেজের হৃদয় ভেঙে পুরোপুরি চুরমার। এবার সে রিটাকে ওই ফার্ম হাউসের রাস্তায় নিয়েই যায় না। সে একাই সৈকত থেকে পালায়, একা হেলিকপ্টার চালানো শেখে, আর একাই জার্মানি সে ড্যামে গিয়ে পৌঁছায়, যেখানে ওমেগা লুকিয়ে থাকার কথা ছিল। কেজ চরম সাবধানে ফ্লেয়ার চালিয়ে ড্যামের অন্ধকার আন্ডারগ্রাউন্ডে ঢোকে। তার বুক তো টিপ টিপ করছে, আর সে মনে মনে ভাবছিল, আজ বেটা ওমেগাকে মেরেই ছাড়বো। কিন্তু ভেতরে যাওয়ার পর পুরো জায়গাটা একদম খা খা করছে। ওমেগা তো এখানে ছিলই না। কেজে তো মাথায় হাত। ঠিক তখনই পানি থেকে দুটো ভয়ঙ্কর আলফা মিমিক বেরিয়ে আসে আর কেজের উপর হামলা করে। আর কেজ সাথে সাথে বুঝতে পারে এটা আসলে ওমেগার পাতা একটা বিশাল বড় ফাঁদ ছিল। ওমেগা ইচ্ছে করেই কেজের মাথায় এই ভুয়া ভীষণটা পাঠিয়েছিল, যাতে কেজ একা এখানে আসে আর আলফারা তাকে আহত করে রক্ত ঝরিয়ে তার পাওয়ারটা ছিনিয়ে নিতে পারে। কেজ জানতো যদি আলফা তার রক্ত ঝরিয়ে ফেলে তাহলে সে আর কখনোই রিসেট হবে না। তাই নিজের পাওয়ার বাঁচানোর জন্য কেজ সাথে সাথেই গভীর পানিতে ঝাঁপ দেয় আর নিজেই নিজেকে ডুবিয়ে মেরে ফেলে। আর আবার সেই
সেই লুপ রিস্টার্ট হয়। কেজ ফিরে এসে রিটা আর কার্টারকে জানায় যে ড্যামের ভীষণটা একটা বড় ধোঁকাবাজি ছিল। এখন তারা বুঝতে পারে ওমেগার আসল ঠিকানা জানার একটাই উপায় আছে, ডক্টর কার্টারের তৈরি করা সেই ট্রান্সপন্ডার মেশিনটা, যেই মেশিনটা আর্মি জেনারেল ব্রিগাম নিজের সিন্দুকের ভেতর তালা দিয়ে রেখেছিল। আসলে ওই মেশিনটা যদি কোনো আলফা বা কেজের গায়ে গেঁথে দেওয়া হয় তাহলে সেটা সোজা ওমেগার মগজ হ্যাক করে আসল লোকেশনটা ট্র্যাক করতে পারবে। তো এখন কেজ আর রিটার নতুন মিশন ছিল লন্ডনের মিলিটারি হেডকোয়ার্টারে ঢুকে জেনারেল ব্রিগামের সিন্দুক থেকে ওই মেশিনটা চুরি করা। আর এই কাজের জন্য তাদেরকে আরো ডজন খানেকবার মরতে হয়। কখনো গার্ডরাই গুলি করে মেরে ফেলে, আবার কখনো তারা লিফটে ধরা পড়ে যায়। কিন্তু প্রতিবার মরার পরে তারা গার্ডদের সব চালবাজি শিখে নেয়। অবশেষে একটা লুপে তারা একদম মাখনের মতো সব সিকিউরিটি ফাঁকি দিয়ে সোজা জেনারেল ব্রিগামের কেবিনে গিয়ে পৌঁছায়। আর জেনারেল তাদেরকে দেখেই বন্দুক তাক করেন, কিন্তু কেজ মুচকি এসে বলে, জেনারেল বন্দুকটা নামান, আপনার সেক্রেটারি এখনই ভেতরে আসবে, কফি ফেলে দেবে আর আপনি এই কথাটা বলবেন। আর ভাই কেজ ঠিক যা যা বলছিল হুবহু তাই ঘটে যায়। জেনারেল তো একেবারেই তার বিশ্বাস হয়ে যায় যে এই ছেলেটা সত্যিই ভবিষ্যৎ দেখে এসেছে। আর তাই জেনারেল সিন্দুকটা খুলে সেই ট্রান্সপন্ডার মেশিনটা বের করে দেন। কিন্তু তারা মেশিনটা নিয়ে যেই না বের হয়, জেনারেলের গার্ডরা পুরো বিল্ডিংটা আবারও ঘিরে ফেলে। মানে এই জেনারেলের সমস্যা কি ভাই, রুমের ভেতরে পুরো কুল থাকে আর বের হলে গার্ড পাঠিয়ে দেয়। যাই হোক, কেজ আর রিটা একটা গাড়িতে উঠে পালাতে থাকে আর পেছন থেকে বৃষ্টির মতো গুলি আসতে থাকে। ঠিক তখনই কেজ চলন্ত গাড়ির ভেতরে সেই বিশাল মোটা সুচওয়ালা মেশিনটা সোজা নিজের পায়ের উরুতে গেঁথে দেয়। আর দেখতে দেখতেই কেজের চোখ একদম কালো হয়ে যায় আর তার মাথায় আসল ভীষণটা ঝলসে ওঠে। ওমেগা এলিয়েনটা লুকিয়ে আছে ফ্রান্সের প্যারিস শহরে বিখ্যাত লুভার মিউজিয়ামের নিচে পানিতে ডুবে থাকা একটা আন্ডারগ্রাউন্ডে। আর এটা দেখেই কে চিৎকার করে রিটাকে বলে, প্যারিস, ওমেগা প্যারিসে আছে। কিন্তু ঠিক ওই মুহূর্তেই পেছন থেকে একটা মিলিটারি গাড়ি এসে তাদের গাড়িকে এমন জোরে ধাক্কা মারে যে গাড়িটা উল্টে যায় আর কেজ অজ্ঞান হয়ে পড়ে। যখন কেজের জ্ঞান ফেরে সে দেখে একটা হাসপাতালে বেডে সে শুয়ে আছে আর তার হাতে স্যালাইন আর রক্তে ড্রিপ লাগানো। নার্স এসে মিষ্টি করে হেসে বলে, শান্ত হন, আপনার অনেক রক্তপাত হয়েছিল, তাই আমরা আপনাকে 2 ইউনিট রক্ত দিয়েছি। ভাইরে ভাই, একথা শোনার সাথে সাথেই কেজের তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। রক্ত দেওয়ার মানে হলো তার শরীর থেকে এলিয়েনের রক্ত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, অর্থাৎ তার লুপে যাওয়ার পাওয়ার চিরকালের জন্য শেষ। আর এখন যদি সে মারা যায় তাহলে গেম ওভার, সবকিছুই শেষ হয়ে যাবে। ঠিক তখনই রিটা জানালা ভেঙে ঘরের ভেতরে ঢোকে আর সে কেজকে মেরেই ফেলতে যাচ্ছিল যাতে সবকিছু আবারও রিসেট হয়ে যায়। কিন্তু কেজ হাউমাউ করে বলে ওঠে, থামো রিটা, আমাকে রক্ত দিয়েছে, আমার পাওয়ার চলে গেছে, এখন যদি আমি মরি তাহলে আর কোনো রিসেট হবে না। আর এটা শুনে রিতার হাত কেঁপে ওঠে, কারণ এখন তাদের হাতে মাত্র একটাই সুযোগ, কোনো রিসেট নেই, কোনো সেকেন্ড চান্স নেই, একদম সিঙ্গেল লাইফ। আর হামলার বাকি আছে মাত্র 3 ঘন্টা। এরপর তারা দুজনেই হাসপাতাল থেকে পালিয়ে সোজা বেজে চলে আসে। আর যেহেতু এখন তাদের কাছে কোনো রিসেট অপশন নেই, তাই ওমেগাকে মারার জন্য তাদের কিছু জানবাদ সঙ্গী দরকার ছিল। কে সোজা সেই জে স্কোয়াডের কাছে চলে আসে। জে স্কোয়াডের লোকগুলো তাকে আবারও তাড়িয়ে দিতে যাচ্ছিল, কিন্তু এবার কেস তাদের এক একজনের এমন এমন গভীর সব গোপন কথা ফাঁস করে দেয় যেগুলো শুধু তারা নিজেরাই জানতো। যেমন এই ধরুন, কেউ তাস কোথায় লুকায়, কারো বা ছোটবেলার গোপন কাহিনী। জে স্কোয়াডের তো এইসব দেখে ঘাম ছুটে যায় যে এই নতুন বেটা আমাদের ব্যাপারে এত খবর জানলো কি করে। তখন রিটা সবার সামনে আসে আর বলে, ও সত্যি বলছে, আমাদের প্যারিসে যেতে হবে। আর রিটার নাম শুনতেই পুরো জে স্কোয়াড মুহূর্তের মধ্যে রাজি হয়ে যায়। তারা একটা মিলিটারি প্লেন চুরি করে ঝড়ের রাতে প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। প্লেনের ভেতরে কেস সবাইকে ওয়ার্নিং দেয়, শোনো, এখানে ভুল করেও কেউ ওই নীল রঙের আলফাদেরকে মারবে না, তাহলে দিন রিসেট হয়ে যাবে। আর ওমেগাও আমাদের প্ল্যান জেনে গিয়ে তার জায়গা চেঞ্জ করে ফেলবে, আর তাই শুধু সাধারণ মিমিকগুলোকে মারবে। রিটা কেজের দিকে তাকায়, দুজনেই জানতো এটাই তাদের জীবনের শেষ যুদ্ধ, কারণ আজকে হয় এসপার না হয় ওসপার হবে। যেই না তাদের প্লেনটা প্যারিসের আকাশে পৌঁছায়, মিমিকরা টের পেয়ে যায় আর তাদের প্লেনের উপর ঝাঁপিয়ে পড়ে। আকাশেই শুরু হয় এক বিভৎস লড়াই। যে স্কোয়াডের সৈনিকরা একে একে মারা পড়তে শুরু করে আর জ্বলন্ত প্লেনটা সোজা লুভার মিউজিয়ামের বাইরে গিয়ে আছড়ে পড়ে। কে ছিটকে গিয়ে পানিতে পড়ে। তার স্যুটটা এত ভারী ছিল যে সাঁতার কাটার জন্য তাকে সেটা খুলে ফেলতে হয়। আর ধ্বংসস্তূপের ভেতর থেকে যখন কেজ এগিয়ে যাচ্ছিল, সে রিটাকে খুঁজে পায় আর যে স্কোয়াডের বেঁচে থাকা 2-3 জন জানবাদ সৈন্যকে খুঁজে পায়। কিন্তু তাদের কাছে তখন গুলি বলতে আর কিছুই ছিল না, শুধু সম্বল ছিল কয়েকটা গ্রেনেড। এদিকে মিউজিয়ামের অর্ধেকটাই পানির নিচে ডুবেছিল। কেজ একটা বুদ্ধি খাটায়, সে ক্র্যাশ হয়ে যাওয়া প্লেনটার একটা ইঞ্জিন চালু করে ব্যবহার করে আর মিউজিয়ামের দরজাটা ভেঙে ফেলে। বেঁচে থাকা সৈনিকরা এদিকে এলিয়েনদেরকে আটকানোর জন্য নিজেদের জীবন বাজি লাগিয়ে দেয় আর এক এক করে হাসতে হাসতে শহীদ হয়ে যায়, যাতে অন্তত কেজ আর রিটা ভেতরে পৌঁছতে পারে। এবার রিটা আর কেজ মিউজিয়ামের একেবারে ভেতরে চলে যায়। নিচের পুরো আন্ডারগ্রাউন্ডটাই পানিতে টইটুম্বুর আর সেই পানির নিচ থেকেই বিশাল একটা উজ্জ্বল বলের মতো ভাসছে ওমেগা এলিয়েন। কিন্তু ভাই, বিপদ তো অন্য জায়গায়। ওটার পাহাড়ে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর নীল রঙের আলফা মিমিক। কেজ আর রিটা একটা ধ্বংসস্তূপের পেছনে লুকায়। কেজ বলে, আমি আলফার মনোযোগ অন্যদিকে ঘোরাচ্ছি, তুমি নিচে গিয়ে ওমেগার গায়ে গ্রেনেড ফাটিয়ে দাও। কিন্তু রিটা মুচকি হেসে কেজের হাতটা ধরে ফেলে আর বলে, না, তুমি আমার চেয়ে অনেক ভালো ফাইটার, আর তাই তুমি ওমেগাকে মারবে, আমি আলফাকে আটকে রাখছি। রিটা কেজের হাতে গ্রেনেডের বেলটা ধরিয়ে দেয়। সে কেজের চোখের দিকে তাকায়, যেই মানুষটা শুধু তাকে বাঁচানোর
বাঁচানোর জন্য 1000 বার নিজের জীবন দিয়েছে। রিটা কেজের একদম কাছে আসে আর বলে, ইস যদি তোমাকে আরো একটু কাছ থেকে জানার সুযোগ পেতাম। এই কথাটা বলেই সে কেজের ঠোঁটে একটা ऐसे बड़े बड़े शहरों में ऐसे छोटी छोटी चीजें होती रहती है गुरु। কেজের চোখ ছলছল করে ওঠে। এরপর রিটা বিন্দুমাত্র ভয় না পেয়ে আলফাকে নিজের পেছনে ঘোরানোর জন্য অন্যদিকে দৌড় লাগায়। আসলে সে শুধুই আলফার মনোযোগ অন্যদিকে ঘোরাচ্ছিল, কিন্তু তাকে মারে না। কিন্তু এক পর্যায়ে আলফা রিটার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার ধারালো পা দিয়ে রিটার বুকটাই চিরে ফেলে আর রিটা সেখানেই মারা যায়। কেজ চোখের পানি মুছতে মুছতে সাথে সাথেই পানিতে লাফ দেয়। সে সাঁতার কাটতে কাটতে সোজা সেই বিশাল ওমেগা এলিয়েনটার দিকে এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই সেই নীল আলফা মিমিকটা পানিতে ঝাঁপ দেয় আর তীরের বেগে কেজের দিকে ধেয়ে আসে। কেজ যখনই ওমেগার কাছাকাছি পৌঁছায়, আলফা তার সুরের মতো ধারালো লেজ দিয়ে কেজের পেট এপার ওপার করে গেঁথে ফেলে। কেজ ব্যথায় চিৎকার করে ওঠে, তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আলফা ভাবে সে তো কেজকে মেরেই ফেলেছে, কিন্তু কেজ হঠাৎই মুচকি হাসে, কারণ কেজ আগে থেকেই হাতে ধরে রাখা তার সবগুলো গ্রেনেডের পিন খুলে ফেলেছিল। কেজ তার কাপা কাপা হাত দিয়ে ওই গ্রেনেডগুলো সোজা ওমেগা এলিয়েনের পেটের ভেতর ছেড়ে দেয়। পরের মুহূর্তেই গ্রুম, এক বিশাল ধামাকা। ওমেগা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এক ভয়ঙ্কর নীল আলোর ঢেউ চারিদিকে ছড়িয়ে পড়ে আর ওমেগার পুরো অস্তিত্ব ফাটতে শুরু করে। আর ওমেগা মরার সাথে সাথেই দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা সমস্ত মিমিক এলিয়েনরা ছটফট করতে করতে মরতে শুরু করে। তাদের নেটওয়ার্ক চিরকালের মতো ধ্বংস হয়ে যায়। এদিকে কেজ তো পানিতে ডুবে যাচ্ছিল, তার শ্বাস বন্ধ হয়ে আসছিল, কিন্তু তখনই ওই ফাটা ওমেগার ঘন নীল রক্ত পানির সাথে মিশে ডুবতে থাকা কেজের শরীরের ভেতর ঢুকে যায়। কেজের চোখ আবারও কালো হয়ে আসে আর তারপর হঠাৎ করে জোরে একটা শ্বাস টেনে কেজ চোখ খুলে তাকায় আর সে দেখে সে একটা উড়ন্ত মিলিটারি হেলিকপ্টারে বসে আছে। হ্যাঁ ভাই, ঠিক সেই সকালবেলা যখন সে প্রথমবার জেনারেল ব্রিগামের সাথে দেখা করতে লন্ডনে যাচ্ছিল। মানে ওমেগার রক্ত শরীরে যাওয়ায় টাইম লুপ আবারও কাজ করেছে, কিন্তু এবার ওমেগা নিজেই অতীত থেকে মুছে গেছে। কেজ পুরোপুরি থতমত খেয়ে বাইরের দিকে তাকায়। হেলিকপ্টারটা লন্ডনে ল্যান্ড করে। চারিদিকে টিভির স্ক্রিনের ব্রেকিং নিউজ চলছে। প্যারিসে এক রহস্যময় বিস্ফোরণ। সারা দুনিয়ার সব এলিয়েনরা হঠাৎ করেই মারা গেছে। মানুষের সেনাবাহিনী যুদ্ধে জয়লাভ করেছে। পুরো শহরে উৎসব চলছে, মানুষজন আনন্দে নাচছে আর কেজের চোখে তখন খুশির পানি। সে দৌড়ে সোজা এয়ারপোর্টের বেসে যায়। সেখানে গিয়ে সে দেখে যে স্কোয়াডের যে সৈনিকরা কাল রাতে তার সামনেই শহীদ হয়েছিল, তারা সবাই আজ বেঁচে আছে আর হাসি খুশি ভাবেই তাস খেলছে। কেজ তাদেরকে দেখে একটা স্বস্তির হাসি হাসে আর এরপর কেজ সোজা চলে যায় সেই অ্যাডভান্স ট্রেনিং ফ্যাসিলিটিতে, একদম নিজের মেজর র্যাঙ্কের ইউনিফর্ম পরে। সেখানে গিয়ে সে দেখে রিটা ভারী মেশিনগুলোর মাঝে একা একাই পুশ আপ দিচ্ছে আর কেজকে দেখে রিটা বরাবরের মতোই তার সেই কড়া আর রুক্ষ গলায় পেছনে ফিরে বলে, হ্যাঁ বলুন কি চাই মেজর। কে শুধু তার দিকে তাকিয়ে থাকে। এই সেই মেয়ে যাকে সে 1000 বার নিজের চোখের সামনে লড়তে আর মরতে দেখেছে, যাকে সে পাগলের মতো ভালোবাসে। কেজের মুখে এক অদ্ভুত সুন্দর আর শান্তির হাসি ফুটে ওঠে আর সে শুধু মুচকি হাসতেই থাকে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সিনেমা তো শেষ হলো, কিন্তু যাওয়ার আগে একটু ভেবে দেখুন তো এই গল্পটা আমাদের জীবনে কত বড় একটা মেসেজ দিয়ে গেল। মেজর কেজ শুরুতে কেমন একটা ভীতু আর স্বার্থপর মানুষ ছিল, তাই না? কিন্তু সে যখন বারবার হারতে শুরু করলো, সে কিন্তু হাল ছেড়ে দেয়নি। প্রতিটা হার, প্রতিটা মৃত্যুকে সে নতুন শিক্ষার সিঁড়ি বানিয়েছিল। আমাদের বাস্তব জীবনে হয়তো টাইম লুপ নেই, আমরা মরে গেলে হয়তো আর ফিরে আসবো না, কিন্তু আমাদের জীবনেও ব্যর্থতা আসে। অনেক সময় মনে হয় ভাই আমার দ্বারা আর কিছুই হবে না, সব শেষ। কিন্তু এই গল্পটা আমাদেরকে শেখায় ব্যর্থতা মানেই জীবনের শেষ নয়, বরং জীবনের ভুল থেকে শিখে নতুন করে শুরু করার সেরা সুযোগ। আপনি জীবনে 100 বার পড়ে যেতে পারেন, কিন্তু 101তম বার উঠে দাঁড়ানোর সাহসটাই আপনাকে একসময় চ্যাম্পিয়ন বানাবে। তাই পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, কেজের মতো মাইন্ডসেট রাখুন, হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যান। দেখবেন একদিন আপনি ঠিকই আপনার জীবনের হিরো হয়ে উঠবেন। এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন নুহির খারিম ভাই। তিনি বলেছিলেন, সুপারহিরো ফিল্ম দেখতে চাই, তোমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, তুমি অনেক ভালো ভালো ভিডিও বানাও। এমন ভালো কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।